প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। আমি গোলাম সামদানি ডন। সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি রেডিও রেগুলার আয়োজন লুক হুজ টকিং উইথ মি গোলাম সামদানি ডন। আজকে আমাদের সাথে আছেন দ্য অনারেবল স্টেট মিনিস্টার ডক্টর ডক্টর মোহাম্মদ মুরাদ হাসান এমপি। এবং আমার খুবই সৌভাগ্য হয়েছিল একটা অনুষ্ঠানে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। এবং ওয়েন আই মেট হিম আমি খুব অবাক হয়েছি এটা দেখে যে উনি এত নাইস এবং এত মানে কাইন্ড হার্টেড অ্যান্ড হি ওয়াজ ফানি, হি ওয়াজ ভেরি সিম্পল। আমরা যেরকম মনে করি যে পলিটিশিয়ান একটু ভয় পেতে হবে বা একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে, হি ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি নাইস উইথ অল অফ আস। তখন থেকেই একটা ইচ্ছা জাগে যে স্যারকে অবশ্যই আমাদের শোতে একদিন দাওয়াত দিতে হবে, এবং হি ইজ হিয়ার উইথ আস টুডে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি স্যার, হাউ আর ইউ? কি আল্লাহর রহমতে বেঁচে আছি, সুস্থ আছি, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। স্যার আমি আজকে দেখলাম আপনার ইউ হ্যাড আ লং ডে। আমি যতবার আপনার পেজে ঢুকছিলাম টু ফলো আপ ইউর অ্যাক্টিভিটিস, আমি দেখছি যে কন্টিনিউয়াসলি একটার পর একটা মিটিংস চলছে, লাইভ চলছে। ইনফ্যাক্ট এখানে আসার কিছুক্ষণ আগেও আপনি লাইভে ছিলেন। সো হাউ ডু ইউ ম্যানেজ ইউর টাইম স্যার? অ্যাকচুয়ালি আমি আমার জীবনটাকে খুব চিন্তা করে সাজানোর চেষ্টা করেছি। আমি প্রায়োরিটিটাকে ইম্পর্টেন্স দেই, যে কোনটা আমার প্রায়োরিটি হওয়া উচিত এটা আগে ভাবি, তারপরে ঠিক করি কোন কোন কাজগুলো আমার করা উচিত, যা করলে আমার দেশের মানুষ, আমার বাঙালি জাতি, জি আমার বাংলাদেশ উপকৃত হবে, মানুষের কল্যাণ হবে। অন্তত আমার কথায় কাজে একটা মেসেজ বা বার্তা যাবে যে এই মানুষটা কাজ করতে চায়, কিছু একটা করতে চায় মানুষের জন্য, বঙ্গবন্ধুর মতো করে ভাবতে চাই, যে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ ঠিক একই রকম যেমন মাননীয় প্রধানমন্ত্রী, জি আমাদের পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা, তার জীবন উনি উৎসর্গ করেছেন। উনি বলেছেন বারবার, 21 বার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন, জীবনের মায়া ত্যাগ করেছেন বাবার মতো। আমরা অত বড় কিছু কখনো হতে পারবো কিনা জানি না, চেষ্টা করতে চাই একজন রাজনৈতিক কর্মী হিসেবে, জি একজন আমাদের ফাদার অফ আওয়ার আইডিওলজি, the motto, the principles, the beliefs, the faith, what the Bangabandhu Sheikh Mujib has, what was the dream, what were the dreams dreamt by him. Just more or less আমরা ঠিক ওইভাবে ভাবতে চাই। জি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর মতো করে কাজ করতে চাই। যে স্বপ্ন তিনি দেখেন, যেমন দেখেছেন জাতির পিতা, ঠিক একইভাবে বঙ্গবন্ধু কন্যাও স্বপ্ন একইভাবে দেখেন, স্বপ্নের পূরণ করেন, স্বপ্ন বাস্তবায়ন করেন, কথা যা বলেন তা নিজে বিশ্বাস করেন এবং তার বাস্তবায়ন করে দেখান যে না, আমরা শুধু কথা বলি না, আমরা কাজ করি, আমরা কাজে বিশ্বাসী। যেমন বঙ্গবন্ধু বলেছিলেন, আমার সোনার বাংলায় সোনার মানুষ চাই। অ্যাবসলিউটলি। তো আমরা সোনার মানুষ হওয়ার চেষ্টা করতে চাই, প্রমাণ করতে চাই আমাকে, আমাদেরকে, এই প্রজন্মকে, 71 পরবর্তী প্রজন্মকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা প্রমাণ করতে চাই যে আমরা সত্যিকার অর্থে এদেশকে ভালোবাসি, বাংলার মানুষকে ভালোবাসি। এদেশের মানুষ যেন মাথা উঁচু করে দাঁড়ায়, কেউ যেন ক্ষুধার্ত না থাকে, রাইট, পেট পুড়ে যাতে খেতে পারে, দুবেলা পেট ভরে যাতে ভাত খেতে পারে, ঘরে নিজ মাথা গুজার ঠাঁই যেন পায়, বৃষ্টিতে যেন ভিজতে না হয়, রোদে যেন পুড়তে না হয়, বেশি বর্ষণে বন্যার পানিতে যেন বসত বাড়ি ভিটা মাটি সব হারিয়ে না যায়, কারণ আমাদের দেশে অনেক অ্যাবসলিউটলি বন্যা হয়, ঝড় হয়। এবং স্যার আমরা দেখছি যে আপনি প্রচণ্ড রকম পরিশ্রম করে যাচ্ছেন, মানে এটা একদম লাইভ টেস্টে। মানে একটু আগে আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে ফ্রাইডে আগামীকাল ডু ইউ হ্যাভ আ হলিডে, ইউ সেড ইউ হ্যাভ নো হলিডেজ। এটা 24/7 ওয়ার্ক। Yes, it is.
এবং স্যার এই 24/7 ওয়ার্ক করার পিছনে আপনি ইন্সপিরেশনটা কিভাবে পান? হাউ ডু ইউ কিপ ইয়োরসেলফ মোটিভেটেড? আমি তো আমার কথার শুরুতেই বলেছি, আমি স্বপ্ন দেখি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো করেই জি, ওই দেখতে ভিশনটা। চাই। ভিশন আমার ওইটাই, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর মতো করে। আর আমার বাবা অ্যাবসলিউটলি। বীর মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সর্বদলীয় সংগ্রাম পরিষদের জামালপুর মহকুমার সেই ৭১-এর ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, জি আমাদের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র, জি মুক্তিযুদ্ধের চূড়ান্ত দিক নির্দেশনা, বাঙালি জাতিকে মুক্ত করার, স্বাধীন করার সেই ইতিহাস যেদিন রচিত হয়েছিল ৭ই মার্চ ১৯৭১। তারপরে আমার বাবা সেই তৎকালীন মহকুমা, জামালপুর মহকুমা জি সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করেন নিজে, আহ্বায়ক হন, মুক্তি সংগ্রামের প্রধান সেনাপতির মতো ওই অঞ্চলের দায়িত্ব পালন করেন, মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেন, ভারতের মহেন্দ্রগঞ্জে যান, তুরায় যান, নিজে মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্র নিয়ে ট্রেনিং করান, মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং করান এবং মুক্তিযোদ্ধাদেরকে বাংলার মাটি মুক্ত করার জন্য গেরিলা সশস্ত্রভাবে গেরিলাদের মতো করে প্রস্তুত করে পাঠান এবং মুজিবনগর সরকার কর্তৃক উনি বিচারপতি নিযুক্ত হন। সেই মুক্তাঞ্চলের বিচারপতি অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার মুক্তি সংগ্রামের অন্যতম সংগঠক আমার পিতা। আমি তার মতো করে স্বপ্ন দেখতে চাই। স্যার, আমার একটা ইন্টারেস্টিং প্রশ্ন মাথায় এসেছে। মানে এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড থেকে আপনি এসেছেন, আপনার শৈশবটা আসলে কিরকম ছিল? বিকজ আই এম শিওর এটা অন্য ১০ জনের মতো ছিল না, বিং কামিং ফ্রম সাচ এ ইনফ্লুয়েন্সিয়াল পলিটিক্যাল ফ্যামিলি। I am proud of myself as Ji. the son of the father who is freedom fighter, জি স্যার। is the Organization of Liberation War. আমি ছোটবেলা থেকে মানে কিভাবে আমি 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 আমরা ৩ ভাই বোন। আমার বড় জি। ভাই বিচারপতি মহামান্য হাইকোর্টের মাহমুদ হাসান তালুকদার। আমি মেঝো। আমার ছোট বোন মমতাজ জাহান, ওর নিকনেম দিজু। তো আমরা ৩ ভাই বোন, একেবারে আত্মার বন্ধন আমাদের। ওকে। আমরা ভীষণ রকম একান্নবর্তী, মানে একদম একজন আরেকজনকে ছাড়া আমরা কখনো ভাবি নাই। আমার বাবা এরকম ছিলেন না। ওই শিক্ষাটা আমাদের খুব বেশি কাজ করে ভিতরে। আরেকটা হলো যে ৩ ভাই বোনই আমরা পড়াশোনায় মনোযোগী ছিলাম, সবাই যার যার ক্ষেত্রে ভালো করেছি, কিন্তু আমি একটু বেশি জিদি ছিলাম। জিদি পড়াশোনার ক্ষেত্রে আমি কখনো সেকেন্ড হব এটা একেবারে আমার শিক্ষা জীবনের শুরু থেকেই আমি মেনে নিতে পারতাম না। ওয়াও, অ্যামেজিং। আমি সেকেন্ড হতাম না, এই একটা জিনিস প্রথম বলবো। আমি ফায়ারটা অনেক ছোটবেলা থেকেই ছিল যে হ্যাঁ, আমাদের জামালপুর জেলার প্রথম কিন্ডারগার্টেন স্কুল কিশোরলয় আদর্শ বিদ্যানিকেতন, সেই স্কুলের দ্বিতীয় মানে বর্ষের যখন ভর্তি, তখন আমার ভর্তি 1979। তো কেজিতে পড়ি, জি তারপরে 1 2 3 3তে যখন উঠবো তখন আমি পরীক্ষা দিই জামালপুর জিলা স্কুল। ইউ নো, ইট ইজ দ্য গভর্নমেন্ট বয়েজ স্কুল রাইট। which is established in 1881. So এটা মোস্ট কি বলবো ancient or like এবং হিস্ট্রিক্যাল জি একটা Educational, গভর্নমেন্ট বয়েজ, হ্যাঁ, জি। এডুকেশন, এটা একাডেমিক ইনস্টিটিউট, যেখানে ক্লাস 3তে ভর্তি হই জামালপুর জেলা স্কুল থেকে। 1990 সালে এসএসসি পাস করি। আমি অল থ্রু স্কলার কাইন্ড অফ, মানে 5 8 সব বৃত্তি পাওয়া। ম্যাট্রিকে জামালপুর জেলায় সবচেয়ে ভালো রেজাল্ট করা টোটাল জেলাতে, এন্টায়ার ডিস্ট্রিক্ট। আমি সে সময় স্টার মার্কস পাই। আমার খুব ইচ্ছা ছিল যদি স্ট্যান্ড করতে পারতাম। এখন এই স্ট্যান্ড করার ব্যাপারটা এখনকার আমাদের সন্তানেরা বোঝে না। স্ট্যান্ড আবার কি, 20 জনের হ্যাঁ। একজন হওয়া। আমি তো হ্যাঁ, সায়েন্সের হ্যাঁ। ছাত্র, তো শুরু থেকেই স্বপ্ন দেখতাম ডাক্তার হব। সো ওইভাবেই প্রস্তুত করতেছিলাম নিজেকে। ইন্টারমিডিয়েট পড়াশোনা করি আমি নটরডেম কলেজে 1991 সালে জি। নটরডেমে ভর্তি হই। 92 সালে ইন্টারমিডিয়েট পাস করি নটরডেম থেকে, একইভাবে স্টার, অনেকগুলো করে লেটার দুটাতেই।
And you were all too very good with your academics. কাইন্ড অফ মোর অর লেস। আমি স্বপ্ন দেখতাম মেডিকেলে পড়বো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। অদ্ভুত ব্যাপার কি, আমার ছিল যে আমি যদি ডাক্তারি বা চিকিৎসা শাস্ত্রে না পড়ি তাহলে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেচারে পড়াশোনা করব। Okay. And I was got admitted over there. But দুইটা কিন্তু মানে poles apart. একদম আলাদা। আমি ঠিক ভর্তি হওয়ার 7 দিন পরে মেডিকেল অ্যাডমিশন দিয়েছে, তখন রেজাল্ট বের হয়ে গেল। তো আমার মেধা তালিকায় আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে আমার অ্যাডমিশন বা চান্স পেলাম। তো ভর্তি হলাম 1993 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিলাম। মেডিকেলে অনেক স্বপ্ন নিয়ে পড়াশোনা শুরু করলাম, কিন্তু স্বপ্নযাত্রা শুরুতেই বাংলাদেশ ছাত্রলীগ জয় বাংলা মিছিল দেখি ক্যাম্পাসে, আচ্ছা, রক্ত okay. টকবক করে, হ্যাঁ। মিছিল And- করতে and ইচ্ছা it is করে। in your blood. মানে It is ছোটবেলা থেকেই genetically, হ্যাঁ, by genetically, birth. হ্যাঁ, by birth. I am grown up in that family because আমি বাংলা লেখা শিখছি স্লেট পাথরে। এটা আমার সন্তানেরা বোঝে না, চিনে না। আচ্ছা। স্লেট পাথর কি এটা আসলে এদেরকে এখন বোঝানো যাবে না, এটা মিউজিয়ামে পাওয়া যাবে। গুগলে ঢুকে গুগলে ছবি দেখাতে ঢুকে হবে। গুগল বা উইকিপিডিয়া অর এনি আদার অ্যাপস হ্যাঁ। খুঁজে পাওয়া যাবে। তো সেখানে আমি জয় বাংলা লিখতাম, বেশি লিখতাম শেখ 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 মুজিব ল ল ল সালাম। আমার বাংলা অক্ষর জ্ঞান এগুলো দিয়ে জি। আমি খালি আমার ভাষে কানে যে আমার বাবা চিৎকার করে জয় বাংলা বলতেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে, উনি কেবল দেশে আসছেন, জি। আমি একদম ছোট্ট, 1981 সাল, আমার বয়স 5-6 বছর। 83 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী জামালপুরে গেলেন, আমার বাবা জেলা আওয়ামী লীগের সভাপতি, জি। জামালপুর জেলা আওয়ামী রাজনীতির শিক্ষক অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার, এক কথায় Absolutely, এটুকুই। জি। মাননীয় প্রধানমন্ত্রী সার্কিট হাউসে উঠতেন না, আমার বাবার বাসায় উঠতেন। আমাদের জামালপুরের শহরের বাসাটির নাম মমনির, আমার বাবার দেওয়া নাম, নিজের বাসা মমনির। মামুনির। ওটাকে বলা হয় জামালপুরের ধানমন্ডি 32 নাম্বার। ওকে। জামালপুরের আওয়ামী রাজনীতির সূতিকাগার বলা হয়। রাইট। বাংলাদেশের সূতিকাগার আতুরঘর যদি ধানমন্ডি 32 নাম্বার হয়, জামালপুরের ইতিহাস এভাবেই লিখতে হবে মমনিরকে দিয়ে, যেটি 1968 সালে আমার বাবা নিচে ইটের ভাটা দিয়ে ইট পুড়িয়ে নিজে আর্কিটেক্টের মতো ডিজাইন করে বাড়ি করেছে, যখন জামালপুর জেলায় কোনো বিল্ডিং ছিল না। আব্বা খুব বড় আইনজীবী ছিলেন, জি। সিভিল প্র্যাকটিশনার ছিলেন। স্যারের কোনো কোট বা কোনো অ্যাডভাইস কি আপনার মনে পড়ে, যেটা এমন অনেক কিছু ডেফিনেটলি উনি বলেছিল, বাট সবচেয়ে সিগনিফিকেন্ট যেটা আপনাকে ইম্প্যাক্টেড করে? যেমন ডাক্তারকে নিয়েই বলি, এই কথাটা আমি সব জায়গায় বক্তব্যেও বলেছি। আচ্ছা। যে আমার বাবা বলতো, যেদিন মেডিকেলে ভর্তি হতে যাচ্ছে আব্বা আমাকে নিজে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। উনি একবারই আমাকে নিয়ে গিয়েছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজে, জামালপুর Okay. থেকে ময়মনসিংহ। ওকে। তার প্রাইভেট কার ছিল টয়োটা করোলা, 1993 সাল। সেটাতে করে নিয়ে গেল মেডিকেল কলেজের হোস্টেলে, নাম বাগমারা মেডিকেল কলেজ হোস্টেল, ময়মনসিংহ মেডিকেল কলেজের। সেখানে আমার টিন শেড বিল্ডিং এ আমার রুম পড়লো 312 নম্বর। আচ্ছা। সেই Interesting. রুমে সামনে নামলো, গাড়ি থেকে উনি নামলেন না, গ্লাস থেকে নামায় বলল যে তোমার স্বপ্ন ছিল ডাক্তার হবা, একই স্বপ্ন আমি এবং তোমার মা দেখেছি। আচ্ছা। তুমি ভালোভাবে পড়াশোনা করবা, তুমি এখানে পড়াশোনা করতে আসছো ডাক্তার হইতে। আর ডাক্তারদেরকে দেখে সাধারণ মানুষরা ভয় পায়, কেন জানো? যে ডাক্তারের কাছে গেলে অনেকগুলো টেস্ট করতে দিবে, এবং অনেকগুলো টাকা লাগবে, অনেক ভিজিট দিতে হবে, অনেক ওষুধ দিবে। হ্যাঁ, এর জন্য নাই হ্যাঁ, এবং অনেক ভিজিট লাগবে, অনেক ওষুধ কিনতে হবে, অনেক টাকা লাগবে। এই ভয়ে কিন্তু মানুষ ডাক্তারদের কাছে যেতে চায় না। তুমি মনে রাখবা, তুমি ডাক্তার যদি হও, যখন হবা, কোনোদিন মানুষের কাছ থেকে পয়সা নিবা না, চিকিৎসা করবা, পয়সা নিবা না।
আচ্ছা, এটা তোমার নীতি এবং আদর্শ হবে। এই কথাটা আমি ভুলে যাইনি। আমি আজকে পর্যন্ত কোনো পয়সা দিই না এবং মৃত্যু পর্যন্ত আমি এটা করে যাব। ওয়াও, অ্যামেজিং। বিনামূল্যে আমার চিকিৎসা সেবা আমি করব আমৃত্যু। বাবা সেই 1993 সালের জুলাই মাসের 24 তারিখ। দ্যাটস ইট। কিন্তু ডাক্তারি পড়ে আপনি ডাক্তার, ওখান থেকে ফুল ফ্লেজেড পলিটিক্স অ্যান্ড পলিটিশিয়ান, এই ট্রানজিশনটা কিভাবে হলো? রক্ত কথা বলে। হ্যাঁ, ওইটা ওই ভিতরে, মানে ইট ওয়াজ উইদিন ইউ, এটা আর কি জেগে উঠে। ইতিহাস কথা বলে। বাট হোয়াট, মানে কোনো স্পেসিফিক কি ঘটনা আছে বা কোনো স্পেসিফিক ডে বা টাইম যখন আপনি রিয়েলাইজ করলেন বা ডিটারমাইন্ড হলেন যে না, আমি একদম ফুল ফ্লেজেড, মানে একদম ফুল টাইম আইল ডিভোট মাই লাইফ ইন পলিটিক্স? 2003 সাল। আমার বাবা খুব অসুস্থ। ওনার ক্রনিক ডিজিজ ছিল, কোমরবিডিটি যেটা আমরা বলি মেডিকেল সায়েন্সে, সেটা হচ্ছে মাদার অফ অল ডিজিজ। ইউ নো, ইট ইজ ডায়াবেটিস মেলাইটাস, যেটা আব্বার ছিল ডায়াবেটিস। হাইপারটেনশন মানে হাই ব্লাড প্রেশার, দুটি ছিল আব্বার। এবং এটা হয়েছিল 1975 সালের 15ই আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ বঙ্গমাতা জি সবাইকে হত্যা করলো খুনিরা। তারপরে গ্রেপ্তার করলো আমার বাবার মতো যারা বাংলাদেশে, যারা সংসদ সদস্য, জনপ্রতিনিধি, জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট, যুবলীগ, ছাত্রলীগ, যারা যেখানে পেয়েছে, খুনিরা জিয়াউর রহমানের নেতৃত্বে, খুনি জিয়াউর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর লোকজনেরা গ্রেপ্তার করা সহ আমার বাবাকে গ্রেপ্তার করলো। 22 মাস ময়মনসিংহ কারাগারে তাকে ডেথ সেল, কন্ডেম সেল, সেখানে অত্যাচার করলো। আমার বাবাকে হত্যা করতে চেয়েছিল, আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে। উনি মৃত্যুর মুখে পতিত যখন তখন তাকে ছেড়েছে। আজকের যে বারডেম হসপিটাল, জি, এখানে তার ডায়াবেটিস রোগ নির্ণয় হয়, তখন সে মূর্ছ অবস্থায় তাকে আনা হয় ওখানে। আমার মা, আমার ভাই, বড় ভাই, তখন আমরা তো একেবারে শিশু, আমার ছোট বোন তখন জন্মায় নাই। তো আমার মুমূর্ষ বাবা, যিনি বাঁচবেন না বলে মনে করছিলেন আমার মা, সবাই আশা ছেড়ে দিয়েছিলেন। আল্লাহর রহমতে আল্লাহ মানে বাঁচিয়ে রাখছিল শুধু। তো সেভাবে তার ডায়াবেটিস, হাইপারটেনশন সব অসুখ ধরা পড়ে, কারণ উনি তো বাঁচার কথা ছিল না। তো সেই বাবা সারা জীবন এই বেঁচে যতদিন থাকছেন এই রোগগুলো বহন করছেন, এগুলো নিয়েই সে রাজনীতি করতো। এরা এত কমিটেড মানুষ ছিল, মানে জাস্ট দ্য ট্রু কপি অফ দ্য ফাদার অফ দ্য নেশন। এক কথায় আর কি বেশি বলার কিছু নাই। মানুষপুত্র, বঙ্গবন্ধুর মানুষপুত্র ছিলেন তারা। আপোষ করতেন না, মাথা নিচু করতেন না। ভয়ঙ্কর সাহসী, দুঃসাহসী মানুষ ছিলেন তারা। তো সেই বাবা অসুস্থতা, এরকম অবস্থায় আমার যেটা, মানে আপনি যেটা বলছেন যে কেন আমি devoted or dedicated for politics as a political worker. জি, বাবা 2003 সালে অনেক অসুস্থ তখন। আবার একাধিকবার স্ট্রোক হয়ে গেছে, ডায়াবেটিস আনকন্ট্রোলড, প্রেশার ফ্লাকচুয়েট করে প্রচন্ড, হার্ট অ্যাটাক, আমরা যেটা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এমআই। জি, এটা যে কতবার হয়েছে আব্বার এটা বলতে পারবো না। খুব অসুস্থ। তো বারবার বারডেমে আব্বাকে আনতে হয়, চিকিৎসা করতে হয়, ভর্তি করতে হয়, ক্যাবিনে থাকে, আমি সঙ্গে থাকি, ডাক্তার আমি তখন। 2001 সাল থেকে আব্বা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে কষ্ট হতো আব্বা, সবসময় আমি সাথে থাকতাম। তখন 2003 সালে আমাদের জামালপুরের সেই বাসা মমনির, তো আব্বা একটা ইজি চেয়ার আছে আমাদের আব্বার যে বেডরুম, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যেতেন, আমাদেরকে ছোটবেলায় কোলে নিয়েছেন, আমাকে, আমার ছোট বোনকে, যে বিছানায় বসতেন, আমার বাবা যেখানে থাকতেন, ঘুমাতেন, ওখানে আমাদেরকে এরকম কোলে ধরতেন, আমাকে, আমার ছোট বোনকে। সেই পাশে একটা ইজি চেয়ার ছিল কাঠের। জি, আগেকার আমার নানি বাড়িতে এরকম ছিল, কাঠের চেয়ার, একটা বেডের পাশে। হ্যাঁ, রাইট।
তো ওইরকম শক্ত ইজি চেয়ার, ওখানে শুয়ে থাকতেন আব্বা ম্যাক্সিমাম সময়, যতক্ষণ খাটে ঘুমাতেন আর বাকি সময়টা জেগে থাকতেন, যতক্ষণ ওখানে ইজি চেয়ারেই শুয়ে থাকতেন। আর বারান্দায়, আমাদের গাড়ি বারান্দা, অনেক বড় বারান্দা, বাসা অনেক বড়, 3 একর জায়গার উপরে করেছিল আব্বা, অনেক শখ করে করেছিল, 3 একর জায়গা নিয়ে, পুকুর সহ, সামনে বাগান, কখনো গেলে দেখতে পারবেন ইনশাআল্লাহ, জামালপুরে যদি যান দেখাবো। তো সেখানে এসে ভাবতেন খালি কোভিড চিন্তা, সারাক্ষণ কি যে চিন্তা করতেন। আমাকে বলতেছেন যে মুরাদ, সরিষাবাড়ি আমার নির্বাচনী এলাকা, জামালপুর জেলা সরিষাবাড়ি, আপনি জানেন নাম, 141 জামালপুর 4 জি আমার কনস্টিটিউয়েন্সি। ইয়েস। তো যেখান থেকে আমার বাবা নির্বাচন করতেন, জাতীয় সংসদ নির্বাচন। তো আমার মাকে ডাকলেন যে আমাদের সরিষাবাড়ির নেতা যারা আছে সবাইকে ডাকো, আওয়ামী লীগের নেতা যারা, আমার দীর্ঘদিন রাজনৈতিক আমার সাথে যারা ছিলেন সবাইকে ডাকো। সরিষাবাড়ি থেকে নেতৃবৃন্দ আসলেন বিকেলবেলা, সকালে বললেন এর কথাটা, বিকেলে আসলেন তারা। তা আমাকে বললো তুমি থাকো, বাসায় থাকো, আজকে বের হবে না। থাকলাম। আম্মা বলতেছে কি তুমি কি চিন্তা করতেছো, তুমি তো অসুস্থ, আবার সবাইকে ডাকতেছো কেন? আম্মা টেনশনে পড়ে গেছে। আম্মা জানে যে আব্বা খুব জিদ ধরা মানুষ, এবং যেটা বলবেন ওটা করবেনই, এটা কোনো ক্ষমতা নাই তাকে কেউ থামায়। তো একইভাবে ওই দিন সবাইকে ডাকলেন, নেতৃবৃন্দ আসলেন, সবাই বসলেন, সবাই একটু টেনশনে, লিডার ডাকছেন কেন, কি হয়েছে, অসুস্থ নাকি কোনো আবার নির্দেশ দিবেন, ঘটনা কি? তখন আমি মানে আব্বার সার্বক্ষণিক থাকি, আব্বার সেবা করাই আমার তখন কর্তব্য। আমি ডাক্তার হয়েছে, আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে বাবার সেবা করা। তখন স্যার আপনার বয়স কেমন হবে? তখন আমার বয়স 2003 সাল। তখন আপনি 2003 সালে তখন কি আমার বয়স হচ্ছে দিকে 26, 3, 29। ওকে। তো আব্বার সব নেতাদেরকে বললেন, শোনো আমি অসুস্থ, আমার পক্ষে আর রাজনীতি করা সম্ভব না, আমি হাঁটতে পারি না, ঠিকমতো চলতে পারি না, মুরাদকে আমার সেবা করতে হয়, ওর মাকে আমার সেবা করতে হয়, আমি এখন চলতে পারি না। তো লাঠি ছাড়া আব্বা হাঁটতে পারতো না, তখন কোনো কিছুতে ভর করতে হতো, এছাড়া হাঁটতে পারতো না। তো বলল যে আমি থাকবো না, কিন্তু রাজনীতির মাঠে মুরাদ থাকবে। আমার জায়গায় তোমরা মুরাদকে নিয়ে রাজনীতি করবা, ও তোমাদেরকে নেতৃত্ব করবে, ও সরিষাবাড়ি থেকে সংসদ সদস্য নির্বাচন করবে এবং নির্বাচিত হবে, এর জন্য যা করার তোমরা করো। ও ডাক্তার হয়েছে, ও আমার কথা শুনে নাই, ও ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি করছে, ও নিজের বাম হাতের আঙ্গুল কাটা, সারা শরীরে দাগ, রক্ত, অনেক রক্ত দিছে ও মেডিকেল কলেজ ক্যাম্পাসে, ওর অনেক রক্ত, এই ছাত্রলীগ করতে যেয়ে আমি না করছি শুনে নাই। তো যাই হোক, রক্ত কথা বলবেই, আমি জানি, আমিও আমার বাবার কথা শুনি নাই, মানে আমার দাদার কথা আমার বাবা শুনতেন না, সে রাজনীতি করতো ভীষণ রকম। তো এখন ওখানে তাদেরকে সিদ্ধান্ত দিয়ে দিল মুরাদি তোমাদের নেতৃত্ব করবে, এবং সরিষাবাড়ির আমার যে শূন্যতাটা তৈরি হইতেছে, এই শূন্যতাটা পূরণ করবে মুরাদ হবে সরিষাবাড়ির তোমাদের নেতা, সরিষাবাড়ির এমপি, এবং আমার মতো করেই সারা দেশে রাজনীতিতে ও একদিন আমার মতো জায়গা তৈরি করবে, এটাই আমার স্বপ্ন। এবং আপনি সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন। জানি না, আমার বাবার তুলনায় আমি তার পায়ের নখের সমান যোগ্যতা আমার নাই, এটা হচ্ছে আমার মন্তব্য, তার সাথে আমার কোনো তুলনা করা যাবে না। না স্যার, এটা অবশ্যই, মানে এটা আপনার হাম্বলনেস, এবং আমি দেখেছি যে আপনি নর্মালি, মানে এখন এখানে স্টেজে যেরকম, আপনি পাবলিক ইভেন্টে সেরকম, আপনি প্রাইভেট লাইফে ওরকম সেম, এই হাম্বলনেসটা আপনি কিভাবে ধরে রাখতে পারেন? মানে মাঝে মাঝে একটু মনে হয় না যে আমি তো স্টেট মিনিস্টার, আমি তো এক্সট্রিমলি পাওয়ারফুল, আই ক্যান মেক ফোন কলস, বাট এই হাম্বলনেস, গ্রাউন্ডেড থাকার কোনো পৃথিবীর ইতিহাস আপনি যদি দেখেন, যে সবচেয়ে বড় মানুষগুলো সবচেয়ে বেশি বিনয়ী ছিল। অ্যাবসলিউটলি, বটগাছের মতন, মানে যত বড় তত নই, তার ভারে, যত বৃক্ষ বড় হবে তার ভারে সে নুয়ে পড়ে, নুজ্জ হয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কি বলছে, যে বিনয়ী হও, বি হাম্বল। একটা কথাই বলেছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে, উনি মানে এটা ডিরেক্টলি সবাইকে বলেছে যে সকল মন্ত্রিসভার সদস্যকে বলেছেন, এই একাদশ জাতীয় নির্বাচনের পরে যে 7ই জানুয়ারি মন্ত্রিসভা গঠিত হলো, তারপরের প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সেই
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় যেটা তেজগাঁও, সেখানে আপনি জানেন ক্যাবিনেট মিটিং সেখানে হয়। রাইট। সেখানে মানে প্রথম জরুরি আলোচনা যেগুলো ছিল, যেগুলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত আপনারা জানেন, সেগুলোর পরে উনি বললেন, সচিব মহোদয় যারা আছেন আপনারা সবাই যার যার কাজে যান, আমার মানে সামরিক কর্মকর্তা যারা এডিসি সচিব এই আপনারা সবাই বাইরে যান, দরজা লাগিয়ে দেন, শুধু মন্ত্রী মহোদয়রা থাকবে। সেই দরজা লাগিয়ে কি বলেছিলেন জানেন? যে এই কথাটা, বি হাম্বল, বিনয়ী হন। এটা হচ্ছে মন্ত্রীদের প্রথম সৌন্দর্য। এই সৌন্দর্য যারা যত বেশি প্রস্ফুটিত করতে পারবেন তত সুগন্ধ ছড়াবে। আর যত অডাসিটি দেখাবেন, যত জোরে জোরে কথা বলবেন, যত ভুল কথা বলবেন, তত দুর্গন্ধ ছড়াবে। সমালোচিত হবেন, সমালোচিত বেশি হলে কিন্তু আমি আমার যা করার সেটা করব। আমি এটা মেনে নিব না যে আমার মন্ত্রিসভার সদস্যরা বিনয়ী না, অডাসিটি শো করতেছে, শো অফ করতেছে, আননেসেসারি কথা বলতেছে। আননেসেসারি কথা বলবেন না, অহেতুক মিডিয়ার সামনে যাবেন না। যে কথা আপনি বলতে পারেন না, আপনার বলা উচিত না, সেই কথাগুলো বলবেন না। যেটা প্রয়োজন শুধু ততটুকুই বলেন। আর সৈয়দ আশরাফ ভাইয়ের কথা আমি শ্রদ্ধা নিয়ে বলছি, সৈয়দ আশরাফুল ইসলাম, উনি কেমন ছিলেন এই কথাটা বললেন, যে উনি তার ঠিক কয়েকদিন আগে উনি মারা গিয়েছেন। তো দুঃখজনক হচ্ছে ৩ জানুয়ারি আমরা শপথ নিলাম 2019, সেদিনই উনি মৃত্যুবরণ করলেন। বাংলাদেশে যখন তার লাশ নামানো হলো 6 তারিখ, আমরা তার জানাজা করলাম। বাংলাদেশের ইতিহাসে অত বড় জানাজা আমি আমার জীবনে দেখি নাই। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢাকা শহর অচল হয়ে গেছিল। সেই তার যেখানে তাকে কবর দেওয়া হলো, তার সেই পিতা সৈয়দ নজরুল ইসলাম, অস্থায়ী রাষ্ট্রপতি, সেখানে যে মানুষ, মানে এটা কি বাংলাদেশের কেউ আমরা দেখেছি কিনা আমার জানা নাই। তো উনি তো লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার ছিলেন, এবং সব যে কোনো দল হোক, মানে সব জায়গা থেকে তাকে অনেক রেসপেক্ট করা হতো, অন্য ক্যাটাগরিতে ছিলেন অল টুগেদার। একদম অসম্ভব মেধাবী, অসম্ভব সাহসী, কম কথা বলতেন। এই কথাটাই নেত্রী বলতে চাইছেন যে মিতভাষী হও, মিতভাষী, কথা কম বলো, জেস্ট বা মূল যে কথাটা সেটা বলো, যে লেস ইজ মোর যেটাকে বলে, যে কম কথায় বেশি বোঝাও। মেসেজটা এরকম হোক, শর্ট বাট ইট মিনস আ লট। মেসেজ শুড বি ক্লিয়ার and straightforward within few words. It should be. That is সৈয়দ আশরাফুল ইসলাম। ওটাই বলতে চেয়েছেন নেত্রী আমাদেরকে। থ্যাংক ইউ স্যার। স্যার আমার ছোট্ট একটা বিরতি নিব। শিওর। প্রিয় দর্শক এবং প্রিয় লিসেনার্স, কোথাও যাবেন না, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফেরত আসছি। আই হোপ আমাদের এই কনভারসেশন আপনারা খুবই এনজয় করছেন। স্যারকে একটু ডিফারেন্ট ফর্মে আজকে আপনারা দেখতে পাচ্ছেন। হি ইজ টকিং অ্যাবাউট হিজ পার্সোনাল লাইফ অ্যান্ড চাইল্ডহুড, এবং আমরা আরও ইন্টারেস্টিং অনেক কথাবার্তা বলবো। আর যাওয়ার আগে আমি একটু স্বপ্নকে থ্যাংক ইউ জানাতে চাচ্ছি আমাদের এই প্রোগ্রামটা স্পন্সর করার জন্য। আগামীকাল শুক্রবার, ইটস আ ভেরি গুড ডে ফর ইউ টু গো অ্যান্ড ডু ইয়োর মান্থলি গ্রোসারি শপিং। তো মাসের বাজারটা যেন অবশ্যই স্বপ্ন হয়। এবং আরেকটা কথা আমি বলে দিতে চাই যে স্বপ্নর যে ওয়েট সেকশনটা, মাছ, মাংস, মুরগি যে সাইডে পাওয়া যায়, ওইটা কিন্তু কমপ্লিটলি ভ্যাট ফ্রি। সো গো অ্যান্ড এনজয় ইয়োর শপিং ফ্রম স্বপ্ন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু লুক হুজ টকিং উইথ মি গোলাম সামদানি ডন, প্রেজেন্টেড বাই স্বপ্ন। আমাদের সাথে আছে অনারেবল স্টেট মিনিস্টার ডক্টর মুরাদ হাসান এমপি, এবং আই এম হ্যাভিং আ ব্লাস্ট অ্যান্ড অ্যামেজিং টাইম উইথ স্যার, এবং ইটস such an honor, pleasure and privilege for me to be sitting here with such a man. স্যার, আমরা ব্রেকে যাওয়ার আগে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছিলেন। হোয়াট উড বি দ্য বিগেস্ট লার্নিং দ্যাট ইউ হ্যাড ফ্রম হার? বিকজ উনি তো একটা ওয়াকিং টকিং ইন্সপিরেশন। আপনার জন্য সবচেয়ে বড় শেখার বিষয়টা কি, বা আপনার অবজারভেশনটা কি? আমি যখন ডাক্তার হলাম, MBBS পাশ করার পর আব্বা আমাকে
তখন মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবারের মতো 1996 সালে 1975-এ জাতির পিতা হত্যাকাণ্ডের পর 21 বছর অত্যাচার, নির্যাতন, ইতিহাস ধ্বংসের, বাংলাদেশ ধ্বংসের নোংরা রাজনীতির পর বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশে প্রথম আওয়ামী লীগ সরকার গঠন করল। আমি এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়েছি তখন 2000 সাল সেপ্টেম্বর। তো গণভবনে তখন থাকেন নেত্রী, আব্বা আমাকে নিয়ে আসলেন। 2001-এ এটা একেবারে সুনির্দিষ্টভাবে আমার মাসটা, দিনটা, তারিখটা মনে নাই। তো নেত্রীর সামনে আমাকে নিয়ে গেলেন। মানে সবচেয়ে মজার ব্যাপার, নেত্রী যেখানে সাক্ষাৎ দেয় ওই গণভবনে, তখন সেই 2000 সালের কথা বলতেছি, তো ওই জায়গায় আমাদের আরো অনেক মিনিস্টাররা ছিল, জি, অনেক নেতৃবৃন্দ ছিল। তখন এনামুল হক শামীম, আজকের যিনি পানি সম্পদ উপমন্ত্রী, জি, উনি বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন। রাইট। সেখান থেকে নেত্রী তাকে অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে তার সঙ্গে নিলেন। তখন আমি, শামীম ভাই আমাকে খুব আদর করতেন, চিনতেন। মানে আমার সাথে সব ছাত্রলীগের নেতাদের সাথে অসাধারণ ভালো সম্পর্ক ছিল। আমি তো বললাম আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, তখনও আমি প্রেসিডেন্ট। জি, যার ফলে শামীম ভাইকে আমি বললাম যে আপনি একটু নেত্রীর সঙ্গে যখন আমরা কথা বলবো আমার কথাটা একটু বলেন যে আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম বা কিভাবে রাজনীতি করেছি, আমার আঙ্গুল কাটা। নেত্রী আমাকে দেখতে গিয়েছিলেন, একটু স্মরণ করায় দিয়ে। জি, 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 যে পঙ্গু হসপিটালে আমি যে 1 মাস আঙ্গুল কেটে পড়েছিল, সেই আঙ্গুল জোড়া লাগানো হয়েছে, সে এক আরেক ইতিহাস। রিইমপ্ল্যান্টেশন সার্জারি করা হয়েছে, এটা রিইমপ্ল্যান্ট করা আমার। আচ্ছা, আমার এই আঙ্গুলটাই ইমপ্ল্যান্ট করা হয়েছে আর কি। তো যাই হোক, আমরা কি স্যার ব্রিফলি জানতে পারি মানে কি ওটা আমি ঘটনা বলবো ঘটেছিল? জি, একটু পরে। ওকে, ওকে। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন দেখা করতে গেলাম, আব্বাকে নেত্রী প্রথম বললেন, তালুকদার চাচা আপনি আসেন আগে, প্রথম আব্বার সাথে কথা বললেন। এটা হচ্ছে সব মন্ত্রী এমপিদের সামনে, সবাই বসে আছে, কাউকে ডাকলেন না, যে মতিউর রহমান তালুকদার চাচা আপনি আগে আসেন। তো আব্বা আস্তে আস্তে সামনে হেঁটে যেয়ে আমাকে সাথে নিয়ে হেঁটে যাচ্ছে। তো নেত্রী তাকিয়ে আছেন। নেত্রীর যে মানে কি বলবো, তার যে ওশেন ব্লু আই, জি, এটা খুব কাছ থেকে ওদিন আমি দেখেছিলাম বড় হওয়ার পরে। আচ্ছা, ওকে। ছোটবেলার মুরাদ না, আমি যখন ডাক্তার মুরাদ। জি, তো তখন কাছে যাওয়ার পরে আমি 5 ছুঁয়ে সালাম করলাম। এটা হলো আমার বাবার শিক্ষা, যে নেত্রীকে, মুরব্বীদেরকে, পা ধরে সালাম করতে যারা হবে, পিতৃতুল্য মাতৃতুল্য, তাদেরকে 5 ছুঁয়ে সালাম করবা, কদম বুঝছি যেটা আমরা বলি। জি, তো ছোটবেলাও তাই করতাম, সালাম করলাম। তো আব্বা বললো মুরাদ কিন্তু ডাক্তার হয়েছে, পাশ করছে। তাই তুমি ডাক্তার হয়ে গেছো, ভেরি গুড, আমার ডাক্তার দরকার। এই যে কথাটা বললেন না, আমার মানে মাথায় মনে হলো যে একটা কি মানে আমি ঘোরের মতো তৈরি হলো, যে আচ্ছা, উনি এইভাবে অন করে ডাক্তারদেরকে, এত আদর করে, ভালোবাসে, এত খুশি হইলো উনি, আমার ডাক্তার দরকার। তার চোখ মুখ কথা বলতেছে, হাসতেছে। আমি এইটা আমার মৃত্যুর আগেও আমার চোখ থেকে মুছবে না, এটা ওই ভিশনটা, ওই ভিশনটা, ওই মুহূর্তটা, ওই কথাটা, ওই উচ্চারণগুলো, নেত্রীর চোখের এক্সপ্রেশন গুলো, মানে আমার she truly meant it যে we love একদম। doctors, we need doctors, একদম মানে। একদম she meant it। এবং তখন আমাকে বলেছিল ঠিক মতো ডাক্তার হইতে হবে, খালি এমবিবিএস ডাক্তার হলে হবে না, Right, বিশেষজ্ঞ হইতে হবে। right, মনে রাখবা, কোন বিষয়ে বিশেষজ্ঞ হবা এটা তুমি ঠিক করবা। তাই আমি বললাম আমি প্লাস্টিক সার্জন হতে চাই, কসমেটিক সার্জন। আমার আঙ্গুল কাটা, আমার প্লাস্টিক সার্জারি করা হয়েছে, রিকনস্ট্রাকটিভ সার্জারি যেটাকে বলি আমরা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন এখন, সেই 1500 শয্যার হসপিটাল, শেখ হাসিনা ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। right, তখন বাংলাদেশে হাতে গোনা কয়েকজন প্লাস্টিক সার্জন ছিল আচ্ছা, যখন আমার এই অপারেশনটা করেছে। প্রফেসর শাফকাত হোসেন খন্দকার, right, আপনি নাম শুনেছেন, তাকে কাপ্পা বলে, জি, ডিএমসি স্টুডেন্ট, আমার চেয়ে স্ট্রেট ওয়ে 20 ইয়ার সিনিয়র স্যার। ওকে, তো হি ইজ মাই ড্রিম লাইক ডক্টর সার্জন। মিনস হোয়াট, প্লাস্টিক সার্জন কাকে বলে তাকে দেখতে হবে। okay, so he's like an icon in the field. Icon. It's my in the field. idol He's- also. and your idol, okay, In medical science,
আমি যদি মেডিকেল গ্রাউন্ডে কথা বলি যে হু ইজ দ্য বেস্ট প্লাস্টিক সার্জন অ্যাকর্ডিং টু মি, and he's দ্যাট the ইজ one. প্রফেসর শাফকাত হোসেন খন্দকার। কাপ্পা, কাপ্পা নামে স্যারকে তার বন্ধুরা বা ফ্যামিলিতে ডাকে। It's a very interesting name. ভেরি Kappa. ইন্টারেস্টিং। It's a দেন আমার fashion brand. ড্রিম ছিল যে আমি প্লাস্টিক সার্জারিতে পড়াশোনা করব, আমি তাই করলাম। স্যারের পিছনে লেগে পড়লাম ঢাকা মেডিকেল কলেজে টানা 2 বছর। আমি যখন একটা আমি যখন যেটা করব একদম আমি ওটা করবই, এই লক্ষ্য নিয়ে কাজ করি। আমি ডিটারমাইন্ড না হয়ে কাজ করি না। I think sir has got this from his dad. ইয়েস ইট ইজ। You আমার got it বাবা from ঠিক your এরকম dad. ছিল, Exactly. একদম তার মানে তাকে না আমি তার ট্রু কপির মতো, একদম ঠিক মানুষপত্র তার, মানে আই এম দ্য ফেস অফ মাই ফাদার, আমি এইভাবে Excellent, বলতে পারি। amazing. হ্যাঁ, এবং আপনি আমার মোবাইলে আপনি ঢুকলে দেখবেন আমার হোয়াটসঅ্যাপে আমার বাবার ছবি দেওয়া, So যে আই এম দ্য ফেস অফ মাই ফাদার। জি আমি স্যার দেখি তো ওই ছবিটা, বাট আই থট এটা টেম্পোরারিলি হয়তো দাও বাবা কিছু একটা। আমার বাবার মৃত্যুবার্ষিকী হচ্ছে 16 জুলাই। তো আমার বাবার 13তম মৃত্যুবার্ষিকী ছিল এই 16 জুলাইতে, তখন আমি আমার বাবার ছবি দিয়েছি। তো বাবা আসলে আমার ইতিহাস লেখা তো যাবে না বাবা ছাড়া। জি তো আমার তো অহংকারের জায়গায় ওটা তো বলেছি, আই এম দ্য প্রাউড সান অফ মাই প্রাউড ফাদার। অ্যাবসলিউটলি স্যার, আপনার এই এত বছরের এই, এবং আমি পরে বিশেষজ্ঞ হচ্ছে, আমি শেষ জি, করি, জি, প্লাস্টিক সার্জন আমি আর please, হতে please, পারলাম না। প্লিজ। আমি এমন রাজনীতি শুরু হলো আবার, ওই যে আব্বা বললো হ্যাঁ 2003 সালে, হ্যাঁ তখন আমি অলরেডি প্লাস্টিক সার্জারিতে কাজ করি। হ্যাঁ তো আব্বা বলল যে তুমি পড়াশোনা করবা, বিশেষজ্ঞ হবা, সব ঠিক আছে, বাট তোমার মাথায় রাখতে হবে তোমাকে এমপি হতে হবে এবং টার্গেট নেক্সট ইলেকশন। নেক্সট ইলেকশন মিন্স ইউ নো, সেটা যেটা হয়েছে, আমি যে নির্বাচনে এমপি হয়েছি 2008 সালের জি প্রথম যখন 29শে ডিসেম্বর, নবম জাতীয় সংসদ নির্বাচন। রাইট। সেই নির্বাচনে ঠিকই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন দিয়েছে। যুদ্ধ করে নৌকা প্রতীক আমি অর্জন করতে সক্ষম হয়েছিলাম, আমার বাবার স্বপ্ন আমি পূরণ করেছিলাম। এবং উনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত 2008 সালের 16 জুলাই আমার বাবা মৃত্যুবরণ করে। আচ্ছা। আমার বাবা 40 দিন শয্যাশায়ী, বেড রিডেন ছিলেন। আমি একটা সেকেন্ড, একটা মিনিটের জন্য আমার বাবাকে রেখে কোথাও যাইতাম না, এই 40 দিন টানা। আমার বাবা আমার হাতের উপরে মারা গেছে। তো উনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন আমি নমিনেশন পাবই, আমি এমপি হবই। এটা আমার মাকে উনি সবসময় বলতেন যে জানো আমি স্বপ্ন দেখি মুরাদ নমিনেশনও পাবে, এমপি হবে। এবং ও ভীষণ জনপ্রিয়, এলাকাতে ও সব খবর রাখতো আব্বা, জি এবং ঠিক তাই হয়েছিল। এবং আমি বিশেষজ্ঞ ডিগ্রি তখন করতেছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আমি 2007 সালের জুলাই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই, ডিপার্টমেন্ট অফ অনকোলজি, এমফিল। একবার পরীক্ষা দিয়েছি, একবারই চান্স পেয়েছে, এটা বিরল ইতিহাস, সবাই পায় না। একবারে পোস্ট গ্রাজুয়েশন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে একবার পরীক্ষা দিয়ে বেসরকারি ডাক্তার হিসেবে চান্স পাওয়া, এটা কত কঠিন এটা আমি আপনাকে বোঝাতে পারবো না। না স্যার, মানে ডেফিনেটলি, বাট আপনি ওই যে অল থ্রু তো একাডেমিক্সে ভালো ছিলেন। হ্যাঁ, so আমি একটু বললাম আমি ডিটারমাইন্ড হয়ে আমি এইম করতাম, টার্গেট করতাম যে এটা আমি হবই। এটা আমার জিদ কাইন্ড অফ, মানে ডু অর ডাই, আমার ইন বিটুইন কোনো জায়গা নেই। ঠিক আছে, তো সো চান্স পেলাম এবং মানে খুব শর্ট ডিউরেশনে কিন্তু আমি কমপ্লিট করেছি এবং আমি ডিস্টিংশন মার্কস পাইতাম প্রত্যেক পরীক্ষায়। অফকোর্স। তো এই এমফিল অনকোলজিতে আমি শেষ করলাম 2011 সালে, এবং মাননীয় প্রধানমন্ত্রী 3 বার ধমক দিয়েছিল যে এমফিল শেষ হয়েছে কিনা, পরীক্ষা পাস না করে, ডিগ্রি কমপ্লিট না করে সংসদে তুমি আসবা না, স্ট্রেট ওয়ে না করে দিছিল। 3 বার সংসদ সদস্য হওয়ার পরে 3 বার ধমক দিয়েছে। এবং এমপি হওয়ার পরে প্রথম যখন দেখা করতে গেছে, তুমি না ডাক্তার, তুমি না পড়াশোনা করতেছিলা বঙ্গবন্ধুতে মেডিকেলে পিজিতে, কি অবস্থা? আমি বললাম পার্ট 2 পরীক্ষা সময় তো আপনি মানে মনোনয়ন দিয়েছেন, আমি তো নির্বাচন করে এমপি হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, আগে জানলে তো তোমাকে নমিনেশন দিতাম না, পাস করার পরে দিতাম। আমি বললাম আল্লাহ বাঁচাইছে যে আপনি আগে জানেন নাই, নাইলে তো আর আমি এমপি হতে পারতাম না। তো আমার ডিগ্রি শেষ হওয়ার আগে আমি এমপি হই। আমার এমপি হওয়ার পরে আমি থিসিস কমপ্লিট করি 2011 সালে। আমার
থিসিস কমপ্লিট করে ফেলি, এমফিল কমপ্লিট করে ফেলি, জি এবং এরপরে আমি কনসালটেন্ট হিসেবে কাজ করি, অনারারি কনসালটেন্ট, ওকে অবৈতনিক। আমি বলেছি শুরুতে আমি পয়সা নিব কখনোই পয়সা নেবেন না না, পয়সা নিয়ে ডাক্তারি আমি করব না। স্যার আপনার এই মানে এত বছরের এই পলিটিক্যাল ক্যারিয়ার, তারপর ইউ আর অলসো আ ফুল ফ্লেজড ডক্টর, তো সবকিছু মিলেই আপনার জীবনের সবচাইতে বড় চ্যালেঞ্জ কি হতে পারে এবং ওইটা আপনি কিভাবে অতিক্রম করেছেন এবং ওখান থেকে কি শিক্ষা আমরা পেতে পারি ইয়াং জেনারেশন, অন্যরা যারা আপনাকে ফলো করে? প্রতিদিনই আমরা জি। জীবনের প্রতিটি ক্ষণ, প্রতিটি পদেই আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি, হব। এটা প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য। আমার ক্ষেত্রে চ্যালেঞ্জ, আমি আমার সাথে চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ আমার সাথে, আমার আর কারোর সাথে না। আমি ফ্যান্টাস্টিক। প্রতিদিন নিজেকে অতিক্রম করতে চাই। আপনি জিজ্ঞেস করলেন না যে এত প্রোগ্রাম আপনি কেমনে করলেন? হ্যাঁ, আজকে তো ইট ওয়াজ ক্রেজি। তো ইট ওয়াজ ক্রেজি, ইট ওয়াজ হ্যাকটিক, ইট ওয়াজ What you টেরিবল। did in one day. ইয়েস। তো আমি একদিনে আমি কত বেশি কাজ করতে পারি, দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ উইথ মি। ফ্যান্টাস্টিক। একদিনে আমি যেন একটি মুহূর্ত সময় নষ্ট না করি। আমার কাছে প্রতিটা সেকেন্ড ইম্পর্টেন্ট, ওকে? এভরি সিঙ্গেল সেকেন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি। কারণ লাইফ ইজ শর্ট এবং আপনার একদম, মতো হাই খুব অ্যাচিভার ছোট। সবসময় টেনশন করে যে আই এম রানিং আউট অফ টাইম, আই এম রানিং আউট অফ টাইম, আই এম রানিং আউট অফ টাইম, তাই না স্যার? রাইট, সবসময় মনে করেন মানে যে আল্লাহ আরো কত কিছু করতে চাইছিলাম। এক্স্যাক্টলি, ইটস নট গুড আমি এনাফ। তখন ঘুমাতে যাই না, আমার তো মনে হয়, আল্লাহ এই কাজগুলো বাদ, আবার ঘুম থেকে উঠি, উঠে আমি এগুলো করা শুরু করি, আবার একটু ঝিমাইতেছি, আবার একটু রেস্ট নিলাম, চোখ বন্ধ করে থাকলাম, মনে হচ্ছে আল্লাহ এটা তো শেষ নেই, ওটা আবার শুরু করি। কিন্তু স্যার এই এত কিছুর মাঝে কি ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটাকে বলে, বা ফ্যামিলি লাইফ ব্যালেন্স, বা আপনি কি একটা মেকানিজম তৈরি করেছেন যে এই 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 লাইফটার মধ্যেই আসলে ফ্যামিলি লাইফটাও ইন্টিগ্রেটেড, বা ডু ইউ হ্যাভ আ ট্রিক? দেখেন, আমি তো কোন পরিবারে জন্মাইছি আমি তো বললাম। এক্স্যাক্টলি, ওইটা তো আমার বাবা তো আমার মাকেও সময় দিতেন না, আমাদেরকেও সময় দিতেন না, বঙ্গবন্ধুও তার পরিবারকে সময় দেন নাই। আমরা অসমাপ্ত আত্মজীবনী পড়েছি, Right. কারাগারের রোজ ডাবচা পড়েছি, আমার দেখা নয়াচিন পড়েছি। বঙ্গবন্ধুকে জানতে হলে এই বইগুলো পড়তে হবে। তো এটা একটা রাজনৈতিক কর্মী বা রাজনীতিক, যে নামেই বলি না কেন, বা পলিটিক্যাল লিডার অর লাইক ওয়ার্কার, যেভাবেই বলি না কেন, এদের লাইফটা খুব চ্যালেঞ্জিং লাইফ। এদের ফ্যামিলি খুবই ডিপ্রাইভড হয়, ইটস ভেরি ট্রু। একইভাবে আমার ফ্যামিলিতেও তাই হচ্ছে। আমার খুব খারাপ লাগে আমার দুটো বাচ্চার জন্য। আমার একটা মেয়ে, আমি খুব ভাগ্যবান মানুষ, ডেফিনেটলি আই শুড সে। আমার প্রথম সন্তান হচ্ছে আমার মেয়ে, দ্বিতীয় সন্তান আমার ছেলে। আমার একটা মেয়ে, একটা ছেলে। হাউ ওল্ড আর দে এখন? আমার মেয়ে এখন 16, সে ও লেভেলে সানি ডেইলি পড়ে, ছেলেও সানি ডেইলি পড়ে, ক্লাস 4 ইয়ার, 10 বছর। জি। তো মে ইজ লাইক আ অ্যাডভাইজার শিওরলি, বিকজ আমার একটা 2.5 বছরের মেয়ে, তাই ক্যান ইমাজিন ও যখন বড় হবে তখন দেখা যাবে ওই বলবে দিস ইজ রং, দিস ইজ রাইট, তোমার ডায়েট করা উচিত। ভেরি ট্রু, আমার মেয়েও তাই করে। বাবা এটা করো, এটা করো না, তুমি এমন করো কেন, রাত জাগো কেন, তুমি খাওয়া দাওয়ার অনিয়ম করো কেন, মানে আবার আমি যদি কিছু রিচ ফুড খাই, এত রিচ ফুড খাচ্ছ কেন, মানে এরা যে এত কনসিয়াস, এত মানে এদের মধ্যে সচেতনতা এবং এত ডায়েট, মানে ব্যালেন্স ডায়েট কোনটা এটা খুব ভালো বোঝে, কোনটা খাওয়া উচিত, কোনটা খাওয়া উচিত না, জাঙ্ক ফুড খাওয়া উচিত না, রিচ ফুড খাওয়া উচিত না। এরা এখন থেকেই এত কেয়ারফুল, মানে আমি এটা চিন্তাই করতে পারি না। আমরা ছোটবেলায় তো খাওয়া দাওয়া এইসব চিন্তা করতাম না, আমরা ইচ্ছা মতো খেতাম, দৌড়াতাম, খেলতাম, মানে সবই করতাম। মানে পড়তে হবে ঠিক আছে, ফার্স্ট হতে হবে এটাও ঠিক আছে, ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে হবে। একাডেমিক্স আমার চেয়ে স্টাডি এর বাইরে আমার সব, আমার একটা অভ্যাস একদম ছোট্টবেলা থেকে, আমি খুব ভালো স্পোর্টসম্যান ছিলাম, অ্যাথলেট ছিলাম। আমাকে স্বপ্ন দেখতাম আমার যে স্প্রিন্টার, আমি কত সেকেন্ডে 100 মিটার অতিক্রম করতে পারতাম। আমি অলওয়েজ চ্যাম্পিয়ন ছিলাম স্কুল লাইফ, অলওয়েজ, একদম বিগিনিং, ফ্রম দ্য বিগিনিং অফ মাই লাইফ, অলওয়েজ চ্যাম্পিয়ন স্পোর্টসে, অ্যাথলেটিক্স, 100 মিটার, 200 মিটার, লং জাম্প, ট্রিপল জাম্প, এগুলো আমার অসাধারণ পারফরমেন্স ছিল। এবং বিভিন্ন কেস স্টাডি যদি দেখা হয় অফ হাই অ্যাচিভার্স, দেখা যায় যে ওদের কোনো না কোনো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকেই, একদম প্রত্যেকটা হাই অ্যাচিভারের। দে ডু সামথিং আউটসাইড দেয়ার কোর প্রফেশন। আপনার ক্ষেত্রে ওটা স্পোর্টস ছিল স্যার? আমি ছিল, পাশাপাশি আমি অন্যান্য অনেক কিছু করতাম। আমি ডিবেট করতাম, এবং আমি স্কুল লাইফে স্পোর্টস ডিবেট, গান করতাম, তবল শিখতাম। আমার ছোট বোন গান শিখতো আমার বাসায়,
আমার বাবা একজন ওস্তাদ, সঙ্গীতের একজন ভাতাপ্রাপ্ত, রাষ্ট্রীয় ভাতাপ্রাপ্ত ওস্তাদ শ্রী অবিনাশ গোস্বামী, ম্যান অফ শেরপুর, তাকে রেখে দিয়েছিলেন। আমার বাবা খুব নজরুল সঙ্গীত পছন্দ করতেন ভীষণ। আচ্ছা। তো আমার ছোট বোন নজরুল সঙ্গীত শিখতেন, আচ্ছা। আর আমি তবল বাজাতাম, কিন্তু আমি হারমোনিয়াম বাজিয়ে গান করতাম না। আমার একটা অদ্ভুত ধারণা ছিল যে হারমোনিয়াম বাজিয়ে একটা ছেলেরা হারমোনিয়াম বাজায় গান গাবে কেন, এটা তো মেয়েরা হারমোনিয়াম বাজায় গান গাবে। আমি গিটার বাজাতে চাইতাম, আমার বড় ভাই গিটার শিখতো, আমি ওই গিটার নিয়ে টুংটুং করতাম। এবং আলটিমেটলি আমি যখন নটরডেম কলেজে ভর্তি হলাম তখন আমি গিটার শেখা শুরু করলাম। গান মানে আমাদের সময় তো ব্যান্ড, এখন তো ছাতা, ব্যাঙের ছাতার মতো ঘরের মধ্যে সব ব্যান্ড হয়ে গেছে, তখন তা ছিল না। তখন সেই আইয়ুব বাচ্চু ভাইদের আমল, তপন চৌধুরী, সোলস, এরকম একদম মানে আমাদের 90-এর দশকটা ছিল একদম মানে ব্যান্ড, এটা কি মিউজিক্যাল ব্যান্ডস, ইট ইজ ক্রেজ আর কি, আমাদের সময় ক্রেজ ছিল। এই যে আমি তো বললাম এলআরবি থেকে শুরু করে আমাদের মাইলস, ওয়ারফেস, উইনিং, ওই সময় যেগুলো অবসকিউর, লটস অফ ড্রিমল্যান্ড, অনেক 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 ব্যান্ড ছিল আমাদের সময়। এগুলো ওয়ারফেজ আমার খুব ভালো লাগতো, ওয়ারফেজের গান তখন, যারা ওয়ারফেজের যে লাইন আপটা ছিল মানে ফাটাফাটি আমার কাছে। অল দ্য স্টার্স, সব বুয়েটের থেকে পড়াশোনা করা, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা, ব্রিলিয়েন্ট। আই অলওয়েজ হান্টিং ফর দ্য ব্রিলিয়েন্ট। আমি মেধা ছাড়া, মেধাবী ছাড়া আমার ভালো লাগে না। মানে কোয়ালিটি নাই, বাট আপনি কোনো কিছুতেই ভালো করতে পারবেন না, এটা আমি দৃঢ়ভাবে ছোট্টবেলা থেকে বিশ্বাস করি। আমি ওই তো বললামই তো, আমি তো এক্সাম্পল ছিলাম আমার 14 গোষ্ঠীর মধ্যে সবচেয়ে ভালো ছাত্র আমি। আমার নানার বংশ, দাদার বংশ সবাই আমাকে, জাস্ট আই ওয়াজ দ্য আইকন, স্টিল আই অ্যাম ইন মাই টোটাল জেনারেশন। সো এই জন্য মানে আমি সবসময় উদাহরণ, এক্সাম্পলের মতো, ইনস্ট্যান্স আমি। সো আমি নিজেকে ওইভাবেই প্রস্তুত করি। নো মানে এটা অ্যামেজিং। এবং স্যার বিভিন্ন রিসার্চ বলে যে ইউ আর the average of the top 5 people you hang out with, you spend your time with. তো এই কারণে হাই অ্যাচিভাররা দেখা যায় অলওয়েজ তাদের সারাউন্ডিং ও ওরকমই রাখে। সেই কোয়ালিটি টাইম, কোয়ালিটি পিপল, এক্স্যাক্টলি। কোয়ালিটি নাই তো সময় নাই, টাটা বাই বাই। বাট ইফ ইউ হ্যাভ ভেরি ট্রু, এটা আমি সবসময় ছোটবেলা থেকে মেনে চলার চেষ্টা করি। আমি আমার সাথে যায় না, আমি এদের সাথে আড্ডা দিব কেন? ওরা আমার কোম্পানি হতে পারে না তো। হ্যাঁ, আমার বিশ্বস্ত হতে হবে, কোয়ালিটি থাকতে হবে, ব্রিলিয়েন্ট হতে হবে, আমার কথা ইশারার উপরে বুঝতে হবে। চোখের ইশারা যারা বুঝতে পারে না তারা আমার সাথে চলার দরকার নেই। সিম্পল। স্যার, আই ওয়ান্টেড টু নো ওয়ান মোর থিং। আমি ওই যে প্রোগ্রামে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ফ্ল্যাগ, সাইমন ভাই একটা প্রোগ্রাম, এবং পরবর্তীতে আপনাকে আমি ফলো করেছি, আপনাকে আমি কাজগুলো দেখেছি, বিভিন্ন ইন্টারভিউগুলো আমি দেখেছি। ইউ আর অ্যান অ্যাভিড স্পিকার, ইউ আর ভেরি গুড ইন পাবলিক স্পিকিং। স্যার, আমি কি আমাদের ইয়াং জেনারেশনের জন্য কিছু টিপস পেতে পারি বুলেট পয়েন্টে, যে কিভাবে তারা তাদের পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশন বা স্পিকিংটা আরো বেটার করতে পারে? প্রথমে আয়নার সামনে দাঁড়াতে হবে। ওকে, আয়নার সামনে দাঁড়ায় কথা বলতে হবে যে আপনি যে কথা বলতেছেন কেমন দেখা যাচ্ছে আপনাকে। স্বাভাবিকভাবে কথা বলেন, আপনাকে কেমন দেখা যাচ্ছে, আয়নায় আপনার প্রতিচ্ছবিটা দেখেন, প্রতিবিম্ব দেখেন যে কেমন লাগতেছে। ইফ ইউ আর স্যাটিসফাইড যে আপনার কাছে আপনাকে ভাল লাগতেছে, নিজের কাছে যদি নিজেকে ভালো না লাগে তাহলে নিশ্চয়ই আপনাকে যারা দেখতেছে বা দেখবেন বা শুনবেন তাদের কাছে আপনাকে ভালো লাগবে না। ওকে, if you are satisfied with yourself in front of the mirror, then you should believe the peoples who will see you and they will be satisfied by you. Impression is first. ওটা দেখতে হবে যে কি পোশাক পরে আপনাকে কথা বললে আপনার মানে আমাদের পিপলস কনসেন্ট্রেশন ড্র করতে পারবেন। কনসেন্ট্রেশন ড্র করার মতো কথা বলতে আপনি পারেন কিনা, ওই যে আয়নার সামনে দাঁড়ায় সেটা আপনাকে ভাবতে হবে, কথা বলা শিখতে হবে। আর যখন আপনি রাজনীতি করতে চাবেন, এটা করার যোগ্যতা আসলে আপনার আছে কিনা ওটা আগে ভাবতে হবে প্রথম। আপনি কে, আপনার পরিচয় কি, আপনার পিতাকে, আপনার মাতাকে, কোন পরিবারে আপনি জন্মাইছেন, আপনার মানসিকতা কি, আপনার চিন্তা ভাবনা আসলে কেমন, আপনার কি আদর্শ আদৌ আছে, নাকি আপনি ব্যবসা করতে চান? যদি ব্যবসা করতে চান তাহলে রাজনীতি করেন না। একেবারে পরিষ্কার কথা আমার বাবা বলতেন একদম, যে যারা ব্যবসা করবেন এরা রাজনীতি করেন না।
আমি মতিউর রহমান তালুকদার ব্যবসায়ীদেরকে রাজনীতি করতে দিব না। ব্যবসায়ীরা ব্যবসা করেন, সফল ব্যবসায়ী হন, হাজার হাজার কোটি টাকার মালিক হন, কোনো সমস্যা নাই। ব্যবসা অনেস্টলি করে, আব্বার বক্তব্য একটাই ছিল, সৎ হতে হবে, একদম অ্যাবসলিউট সৎ। এখানে কোনো আপোষ নাই, এক চুল ছাড় নাই। তার জীবনে তার যে চরম শত্রু যারা তাকে হত্যা করবে, তারাও বলতে পারবে না যে এই মানুষটা অসৎ ছিল, একটা হারাম পয়সা কোনোদিন খাইছে। এবং এটাই উনার স্ট্রেংথ ছিল, যে বিশাল স্ট্রেংথ, মানে তার যে বাঘের মতো, মানে তার সাহস, শক্তি, সবার সামনে মাথা উঁচু করে কথা বলা, বুক ফুলিয়ে কথা বলা, এটা আমি সারা জীবন দেখছি। এটা আমাকে এত ইন্সপায়ার্ড করতো, বিকজ ওই উইক পয়েন্ট নাই তো, কোনো আপনার তার দুর্বলতা নাই তো, দ্যাট ইজ নো উইক পয়েন্ট। সৎ মানুষদের সঙ্গে কেউ পারে না। খুব ইন্টারেস্টিং, এটা আমার জন্য একটা ইন্টারেস্টিং। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেসন, ইট ইজ দ্য মেসেজ অফ টুনাইট। আমি এখানে যে কথা বলতেছি, যে অনেস্টি ইজ একদম অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এবং এদের সাথে কেউ কখনো কোনো প্রতিযোগিতায় টিকতে পারবে না, যদি সে কোয়ালিফাইড হয়, যদি সে ট্রুলি এডুকেটেড হয়, ট্রুলি পলিটিশিয়ান হয়, তাহলে এই সৎ পলিটিশিয়ানসদের সাথে কেউ পারবে না যুদ্ধ করে। এবং এটাও আমি বলে রাখলাম, এটা প্রমাণ হবে আমার কথা সামনে। এই সময় চলে আসছে এখন বাংলাদেশে। স্যার, আমাদের কিছু প্রশ্ন ছিল, এটার মধ্যে শেখ সাইফুল জানতে চাচ্ছে তরুণ প্রজন্মের জন্য আপনার কিছু উপদেশ। তরুণ প্রজন্ম মানে আমার লক্ষ্যই তো হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, আমার লক্ষ্য হচ্ছে আমার সন্তানেরা। আমি যদি এটা বলি যে একজন পিতা হিসেবে আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি কি, আমার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করা, রাইট, সোনার বাংলার সোনার মানুষ, সোনার সন্তান গড়ে তোলা, বঙ্গবন্ধুর ভাষায় বললাম। মাননীয় প্রধানমন্ত্রী কি বলে যে আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার পরের প্রজন্ম, যারা এই বাংলাদেশকে নেতৃত্ব করবে, যারা বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণ করবে, গড়ে তুলবে, তাদের জন্য আমার রাজনীতি। এন্ড অফ দ্য ডে ইট ইজ দ্য ফাইনাল মেসেজ ফ্রম দ্য প্রাইম মিনিস্টার। এবং একইভাবে আমি বলতে চাই, আমার সন্তানদের জন্য আমি রাজনীতি করি। আমার সন্তানদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে, সঠিক শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, এবং তাদেরকে আদর্শ ভিত্তিক রাজনীতি করতে হবে। যদি রাজনীতি কেউ করতে চায়, সেটা বঙ্গবন্ধুর আদর্শ, এর বাইরে কোনো আদর্শ বাংলাদেশে নাই। এর চিন্তা যারা করবে, এরা রাজনীতির মাঠে টিকতে পারবে না, যা ইতিহাস প্রমাণ করেছে। আজকের বাংলাদেশ সাস্টেনেবল হয় না, টিকতে পারবে না। সাস্টেইন তো প্রশ্নই ওঠে না, মানে আবর্জনার মতো নর্দমায় নিক্ষিপ্ত হবে। রাজনীতি করতে হলে বঙ্গবন্ধুর মতো করে করতে হবে, এর বাইরে আর কোনো মেসেজ নাই আমার। মুজিব কোড পড়ছি, মুজিব কোড কি বুঝি কিনা, 6টা বোতাম কেন এখানে, এটা কালোই হইতে হবে, অন্য কালার হওয়া যাবে না। বঙ্গবন্ধু অন্য কালারের মুজিব কোড পড়ে নাই, ওটাকে মুজিব কোড কেউ বলে না, ওটাকে বলে না। এটা মেসেজ ক্লিয়ার, রাইট? ক্লিয়ার। তো আমি কালো মুজিব পড়ি, অন্য কালারের গুলো পড়ি না। আগে একটু যাই পড়তাম, একদম বাদ দিছি। আমার ক্ষেত্রে আমি ডিসাইডেড, আমি যদি মুজিব কোডই পড়ি, আমাকে কালো মুজিব কোড পড়তে হবে। এবং কেন পড়ি, এটা যেন আমি বুঝে, জেনে, শুনে, শিখে, ইতিহাস জেনে যেন পড়ি। আর পাঞ্জাবি পড়লে বাইরে যেতে সাদা পাঞ্জাবি পড়তে হবে, সাদা পায়জামাই পড়তে হবে, সাথে স্যান্ডেল পরেন, জুতা পরেন, যাই পরেন। মনে রাখতে হবে যে আমার অতি ফ্যাশন আমার রাজনীতিকে উজ্জ্বল করবে, এরকম মনে করার কোনো দরকার নেই। স্বাভাবিকভাবে চলাফেরা করেন, স্বাভাবিক থাকেন, সাধারণের মতো থাকেন, তাহলেই অসাধারণ হতে পারবেন, নাইলে পারবেন না। স্যার, আমি লাস্ট প্রশ্ন আপনাকে করতে চাই, একটু লাইট হার্টেড প্রশ্ন। একটা রুমার স্যারকে নিয়ে শোনা গিয়েছে যে স্যার নাকি একজন মুভি লাভার। আমি জানি না এটা কি কতটুকু সত্য। ছবি তো সবাই ভালোবাসে, আমি তো, বাট আপনি মানে অ্যাভিড মুভি লাভার। বাট আমরা যেমন মনে করি যে পলিটিশিয়ানরা কি মুভি দেখে বা মুভি দেখার টাইম পায়, বাট আপনি অনেক মুভি দেখেন। অনেক রকম মুভি দেখি। আমার খুব ভালো লাগতো বাংলা ছবি দেখতে, কারণ আমাদের ছোটবেলার ইতিহাসটা কি আসলে। যেমন আমাদের বাসায় বিটিভি, মানে আমি আপনাকে সাল বলি, 1978 সাল, আমি তখন বুঝি আর কি, মানে 3-4 বছর বয়স। তো আমাদের জামালপুরে নয়াপাড়া, আমাদের বাসা, ওই এলাকার মহল্লার নাম হলো নয়াপাড়া, কলেজ রোড বলে। আশেক মাহমুদ, সরকারি আশেক মাহমুদ কলেজের যে রোডটা, ওটাকেই কলেজ রোড বলে, এবং ওই মহল্লা বা পাড়ার নাম হচ্ছে নয়াপাড়া। তো ওই নয়াপাড়ায় আমাদের যে বাসা মামনির, সেখানে 24 ইঞ্চি একটি সাদা কালো টিভি ছিল, আমার বাবার কেনা।
ওই অত্র অঞ্চলে আর কোনো সাদা কালো টেলিভিশন ছিল না। যখন ওই যে বিকেলবেলা বিটিভি ছাড়তো, আমাদের বাসার টিভি অন হইতো, চারদিক থেকে বাসা, চারদিকে মানুষ আর মানুষ, সবাই ওই সাদা কালো টেলিভিশনে তামসা দেখবে, কি দেখায়। এটাই ইতিহাস বাংলাদেশের, ওটাই তো দেখে আমি বড় হয়েছি। আমি তো আজকের বাংলাদেশের মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে আজকে যা খুশি তাই আমি দেখতে পারবো যখন ইচ্ছা তখন। আমার কাছে একটা ডিভাইস থাকলে আই কুড সি এনি সিঙ্গেল থিং all around the world, just a click away, that's it. তো এটা তো ছিল না। সো আমরা সাদা কালো টেলিভিশন দেখতাম, শুধুমাত্র সুনির্দিষ্ট প্রোগ্রাম দেখতাম। ওই যে তখন ছবি, বাংলা ছবি যা দেখে তো ওগুলোই দেখতাম, 70-এর দশকের, 80-র দশকের অসাধারণ ছবি সব। এই বাংলাদেশের সিনেমার জগৎটাকে ধ্বংস করে দিল জিয়াউর রহমান আসার পরে। এই খুনি জিয়াউর রহমান, যিনি জাতির পিতার মূল হত্যাকারী, পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারী এবং তার সুফলভোগী, সুবিধাভোগী, কুশীলব, এই জিয়াউর রহমান বাংলাদেশটাকে ধ্বংস করে দিলেন বঙ্গবন্ধুকে হত্যা করে। হ্যাঁ, এবং খনি মুশতাক এটা হচ্ছে মানে ওর মতো ক্রিমিনাল এবং কালপ্রিট ইতিহাসে মির্জাফরদেরকেও হার মানিয়েছে। হ্যাঁ, এবং খুনি জিয়ার মতো কিলার পৃথিবীতে নাই। হ্যাঁ, তো এরা বাংলাদেশের সব ইতিহাস ধ্বংস করে দিল, ছবিও ধ্বংস করে দিল, নষ্ট করে দিল বাংলাদেশের ইতিহাসকে, বাংলাদেশের চলচ্চিত্রকে ধ্বংস করে দিল। যথারীতি এই খুনি জিয়ার পরে জেনারেল এরশাদ, ওই যে লেফট রাইট করা এই 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 সেনা কর্মকর্তা, যিনি প্রজাতন্ত্রের কর্মচারী, আসলে এরা সার্ভেন্ট অফ দ্য স্টেট নেম অ্যাজ বাংলাদেশ। এখানে তারা এক একজন সেনা প্রধান হইলেন এবং রাষ্ট্রপতি। কি সুন্দর সিস্টেম! এই চলচ্চিত্রকে ধ্বংস করছেন এরা। আমরা এই জন্য আর ছবি দেখতাম না 80-র দশকে, 81-82-র পর থেকে। আমি ছোটবেলায় মনে পড়ে আমি এদের ভালো ছবি যেগুলো আমার মা বাবার সঙ্গে বসে দেখা যায় সেই ছবিগুলোই দেখতাম। আবার তোরা মানুষ এবং ওরা 11 জন, সূর্য দিঘল বাড়ি, অসাধারণ, সারেং বউ, মানে এগুলো ছবি, জহির রায়হানের ছবি কোথায় পাবেন ভাই এখন ওগুলা? এদেরকে তো হত্যা করা হয়েছে 1971 সালে। প্রতিভা, মেধা, বুদ্ধিজীবী বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানগুলোকে মেরে ফেলছে। এখন দেখেন আমাদের ওই মানের কয়জন চলচ্চিত্র পরিচালক আছে, ওই মানের কয়জন চলচ্চিত্র প্রযোজক আছেন, কয়টা হিরো আছে আমার বাংলাদেশে বলেন তো, কয়টা হিরোইন আছে? আমি তো এগুলো নিয়ে ঢাকা ক্লাবে আমি বলেছি তো, সেই বীর ছবি, তারপরে লিমিটেড ইন নাম্বারস, কিন্তু আমরা ভেরি লিমিটেড। আমি খুব স্বপ্ন দেখি যে বাংলাদেশ কবে সেই ছবি নির্মাণ করবে যে ছবি অস্কার বিজয় করবে। আমার এই স্বপ্ন, আমি এই স্বপ্ন দেখি। আমি যতক্ষণ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে আছি আমি এই চেষ্টা করব। এটুকু শুধু বললাম, এর চেয়ে বেশি বলবো না, কারণ মানুষ আসবে বলবে যে আহা অস্কার জয় করবেন, আপনি কি করছেন সিনেমার জন্য? যা কিছু করছেন সব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করছেন। এই পূর্ব পাকিস্তানে উনি মন্ত্রিসভার সদস্য হয়েই এফডিসি বাংলাদেশে বানাইছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ইতিহাসটা আমাদেরকে জানতে হবে যে বাংলাদেশের ইতিহাস মানে বঙ্গবন্ধুর ইতিহাস, আর কোনো ইতিহাস নেই এখানে। এবং চলচ্চিত্র বলেন, আপনি যা বলেন, কোনটা বলবেন, আপনি কোন সাবজেক্ট, কোন ইস্যু নিয়ে আপনি কথা বলবেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ইতিহাস, এর বাইরে কোনো ইতিহাস নাই। আপনি যে ইস্যুতেই কথা বলবেন ইতিহাস এখানেই আসবে। বাংলাদেশের ইতিহাস বলবেন আপনি, বঙ্গবন্ধু কন্যা, শেষ, এর বাইরে কোনো ইতিহাস নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমার মনে হয় যে ইতিহাস নিয়ে কথা বলছিলাম, আজকে ইন্টারভিউটাও একটা ইতিহাসেরই পার্ট, বিকজ আপনাকে অনেক আপ ক্লোজ এবং পার্সোনাল দেখার একটা সুযোগ আমাদের সবার হলো। মানে আমি পার্সোনালি খুব ইন্সপায়ার্ড ফিল করছি। ইউ হ্যাভ সার্টেন ট্রেটস অ্যাবাউট ইউ দ্যাট ইজ সো অ্যাট্রাকটিভ, এবং এই কারণে আজকে আপনি যে জায়গায় আছেন ওই জায়গাটা আপনি আছেন, ধরে রেখেছেন, এবং আপনি এটা ডিজার্ভ করেন। থ্যাংক ইউ সো মাচ স্যার for your service, most welcome. for your sacrifice. I am honored and privileged. Thank you very much. I am grateful. Thank you sir. আমাদের সকল শ্রোতা দর্শক যারা আছেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই আমাদের সাথে থাকার জন্য। বিশেষভাবে থ্যাংক ইউ জানাতে চাই স্বপ্নকে। প্লিজ সবাই মনে রাখবেন, স্বপ্ন ইজ দ্য লার্জেস্ট সুপার স্টোর অফ দ্য কান্ট্রি, এবং আগামীকাল ফ্রাইডে, তো ইটস আ ওয়ান্ডারফুল ডে ফর ইউ টু গো অ্যান্ড ডু ইউর মান্থলি গ্রোসারি শপিং। তো আগামীকাল অবশ্যই স্বপ্নতে যাবেন এবং স্বপ্ন প্রত্যেকটা সেকশন আপনারা উপভোগ করবেন, স্পেশালি ওয়েট সেকশন যেখানে কিনা কোনো ভ্যাট নেই। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, গুড নাইট, টেক কেয়ার।